আজাদদা 1954 সালে একটা বই লিখেছিলেন নজরুলকে নিয়ে, বাংলা সাহিত্যে নজরুল বইটার নাম। 8টি অধ্যায় ছিল বইটায়, আমার মনে আছে প্রথম সংস্করণে। পরবর্তী সংস্করণগুলোতে বইটাকে তিনি আরও কিছু অধ্যায় যোগ করে তার কলেবর বৃদ্ধি করেছিলেন। আমরা যখন ছাত্র জীবনে সাহিত্য নিয়ে চর্চা করছি, পড়াশোনা করছি, তখন আজাদদার ওই বইটা আমরা কেউ কেউ একটু উল্টে পাল্টে পড়েছিলাম। তার কারণ আমাদের স্নাতক শ্রেণীর যে বাংলা পাঠ্যক্রম, সেখানে নজরুল কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পাঠ্য ছিলেন না। তখন নজরুলের কোনো লেখা পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। আর আমি তো ব্যক্তিগতভাবে অর্থনীতি পড়ব এরকম একটা চিন্তা থেকে প্রথম ইকোনমিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। পরে প্রেসিডেন্সি কলেজে বাংলা স্নাতক শ্রেণীতে, সাম্মানিক স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছি, এবং সেখানে রবীন্দ্রনাথের টানটা আমার ব্যক্তিগত জীবনে এত বেশি ছিল যে নজরুল চর্চা সেই বয়সে যেভাবে অন্য অনেককে হয়তো আকর্ষণ করেছে, কিন্তু আমি নজরুল নিয়ে তখন সেভাবে কোনো গভীর চর্চায় যে ব্যাপৃত হয়েছি এটা বলা যাবে না। পরবর্তীকালে নজরুল নিয়ে বড় বই লিখেছি, সেটার কারণটা অন্য। লিখেছি মানে লিখতে বাধ্য হয়েছি, তার কারণ দুই বাংলা মিলিয়ে নজরুল চর্চাকে কেন্দ্র করে অনেক তথ্য বিকৃতি ঘটছিল। আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেভাবে ব্যাপক বিস্তারে নজরুল মানুষের চর্চার মধ্যে 40 বা 50-এর দশকে তিনি জায়গা করে নিতে পারেননি। 40-এর দশকের একেবারে গোড়াতেই বলা যেতে পারে, 42 সালে 9 জুলাই নজরুল অসুস্থ হয়ে পড়লেন, তার বাকশক্তি হারিয়ে গেল এবং তার স্মৃতিশক্তিও নষ্ট হয়ে গেল। স্বভাবতই তার লেখালেখির শুরু যদি বলি আমরা 1920-22, 1942 সালে এই 20-22 বছরে নজরুল যা লিখেছিলেন সেই লেখাটা থেমে গেল। আর রাজনৈতিক কারণে সে সময় নজরুল অনেকটা উপেক্ষিত হয়েছিলেন। আসলে 46 সালের কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা, ব্যাপক দাঙ্গা, একদিনেই মারা গিয়েছিল 5000 মানুষ। আমরা অনেকে তখন বলাবলি করতাম যে পলাশির যুদ্ধে একদিনে বোধহয় এত লোক মারা যায়নি। তারপরে 47 সালের দেশভাগ, এবং 47 সালেও পূর্ববঙ্গের নোয়াখালী এবং অন্যান্য কিছু জেলা, সেখানেও দাঙ্গার রেশ তখন চলছিল। মহাত্মা গান্ধী সে সময় নোয়াখালীতে গিয়েছিলেন এবং তিনি গ্রামে গ্রামে হেঁটে হেঁটে শান্তি স্থাপনের জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে
নজরুলের চিকিৎসা নিয়ে কেউ তেমন করে গভীরভাবে ভেবে উঠতে পারেননি। এমনকি দেশভাগের পরও নজরুলের চিকিৎসার সেরকমের ব্যবস্থাপনা আমাদের দেশে হয়ে ওঠেনি সরকারিভাবে। এই অবস্থায় নজরুলকে নিয়ে আজহারদা যে বইখানা লিখলেন, এটা তার একটা বলবো একটা দুঃসাহসিক ব্যাপার ছিল। কারণ নজরুলের বই মানুষকে কতটা আকর্ষণ করবে, তার জনপ্রিয়তা তৈরি হবে কি না, এইসব নানান সংশয় তখন। এমনকি নজরুলের গানও তখন কলকাতা রেডিওতে খুব কমে এসছিল। এই ধরনের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যখন আমরা বঙ্গদেশে অবস্থান করছি, বিভক্ত বঙ্গ বলবো, দেশভাগ তখন তো হয়ে গেছে, সেই সময় আজহারদা বাংলা সাহিত্য নজরুল এই ধরনের একটা বিষয় নিয়ে তিনি চর্চায় নিজেকে নিয়োজিত করলেন। এটা তার একটা গভীর অনুরাগ বলতে পারা যায় নজরুলের সম্পর্কে, তার সাহিত্য সম্পর্কে। এবং তিনি এটা উপলব্ধি করেছিলেন যে নজরুলের মতো একজন লেখক, যিনি স্বাধীনতা আন্দোলনে নিজেকে সমর্পণ করেছিলেন, কমিউনিস্ট আন্দোলনের গোড়ার যুগে তিনি নিজে সেই কাজের মধ্যে নিজেকে যুক্ত করেছিলেন কমরেড মুজাফফর আহমেদের সঙ্গে 1922 সালে। তো এই নজরুল সম্পর্কে একটা গভীর যদি আকর্ষণ তার না থাকতো আজহারদার, তাহলে তিনি নজরুলের জীবনী রচনার কাজে এভাবে এগোতে পারতেন না। এইটা আমাদের কাছে খুব কৃতজ্ঞতার বিষয় আজহারদা সম্পর্কে। তবে এটা ঠিক যে তখন কয়েকটা বই কলকাতায় প্রকাশিত হয়েছিল, যেমন দৈনিক কৃষক পত্রিকায় ঈদ সংখ্যায় 1941 সালে আব্দুল কাদির, তিনি কবিতা লিখতেন এবং সাহিত্য সমালোচক ছিলেন, কলকাতায় শিক্ষা দপ্তরে, সরকারি শিক্ষা দপ্তরের চাকুরে ছিলেন দেশভাগের আগে থেকেই। তিনি 1941 সালে নজরুলের একটা ছোট জীবনী লিখেছিলেন ওই দৈনিক কৃষক পত্রিকার বিশেষ সংখ্যায়। কাজী আব্দুল ওদুদও 45 সালের দিকে, কিংবা বোধহয় 49 সাল, 49ই হবে, তিনিও নজরুলকে নিয়ে একটা গ্রন্থ রচনা করেছিলেন। সেই সময় সেটা প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। কিন্তু 50-এর দশকে একেবারে শুরুতে কলকাতা থেকে তেমন কোনো গ্রন্থ, জীবনী গ্রন্থ নজরুলকে নিয়ে বের হয়নি। 54 সালে আজহারদার বইটা প্রকাশিত হলো। স্বভাবতই সে বইয়ের জনপ্রিয়তাটা অনেকটাই বেড়েছিল সেই সময়, ফলে কয়েকটা সংস্করণ হয়েছে সে বইয়ের। আজহারদার ভাষা ছিল খুব সরল, সহজ,
ভাষায় তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন। তার মধ্যে খুব যে একটা বুদ্ধিজীবী সুলভ সাহিত্যিক তত্ত্বগত বিশ্লেষণের দিকে তিনি গুরুত্ব দিয়েছেন এমনটা না। মোটামুটিভাবে নজরুলের জীবনীটাকেই তিনি বলার চেষ্টা করেছিলেন ওই বইয়ের মধ্যে, এবং তার সঙ্গে কখন কোন কবিতা, কখন কোন গল্প, কখন কোন প্রবন্ধ ইত্যাদি লেখা হয়েছিল, কখন তিনি সাহিত্যের অন্যান্য কিছু দিক যেমন নাটকও তিনি রচনা করেছিলেন, এগুলো তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবং নজরুলের জীবনটা তো খুব ছড়ানো জীবন ছিল। এখন এই জীবনকে ধরতে গেলে যে ধরনের ক্ষেত্র সমীক্ষা করা দরকার ছিল সেটা অনেক ক্ষেত্রেই জীবনীকারদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একমাত্র শৈলজানন্দ মুখোপাধ্যায় নজরুলের খুব বন্ধু ছিলেন ছাত্র জীবনে। নজরুল যখন শেয়ারসোল হাই স্কুলে পড়তেন, তার পাশে একটু দূরে শৈলজানন্দ আরেকটি স্কুলে পড়তেন। ফলে শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি পরবর্তীকালে খুব নামকরা কথা সাহিত্যিক হিসাবে আমাদের দেশে প্রতিষ্ঠা পেয়েছিলেন, এবং চলচ্চিত্র পরিচালক হিসাবেও তার যথেষ্ট খ্যাতি তৈরি হয়েছিল। কিন্তু আজারদা থাকতেন মেদিনীপুর শহরে। তিনি একেবারে যাকে বলে পেশাদারি গবেষক, সেইভাবে ক্ষেত্র সমীক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না। কারণ মেদিনীপুরে তিনি তখন গ্রন্থাগারিক হিসাবে চাকরি করছেন। তাতে তার একটা সুবিধে হয়েছিল যে প্রচুর বইপত্র, পত্রপত্রিকা সেখানে সংগৃহীত হতো, সেগুলো তিনি নাড়াচাড়া করার সুযোগ পেয়েছিলেন। আজারদার সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা যদি বলা যায়, সেটা তৈরি হয়েছিল 1972-এ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী বলে একটি সাংস্কৃতিক সংগঠন যখন আমরা সারা পশ্চিমবঙ্গের জেলাগুলো নিয়ে তৈরি করেছিলাম। সে সময় উনি মেদিনীপুর জেলা কমিটির সভাপতি হয়েছিলেন, এবং আমাদের রাজ্য কমিটিরও তিনি অন্যতম নেতৃত্ব হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর আজারদার এক চেলা ছিল, মানে অত্যন্ত অনুগ্রাহী ভক্ত যাকে বলে, তার নাম সৌগত ব্যানার্জি। তিনি আজারদার এলাকাতেই মেদিনীপুরে তাদের একটা বিশাল বাড়ি ছিল। তার কাছে আপনি আজারদার কথা প্রচুর, সেই 70-71-এ আমি তার কাছে শুনেছিলাম। কিন্তু তারপর যখন আজারদার সঙ্গে পরিচয় হলো, বুঝলাম খুব মিতভাষী মানুষ, প্রচার বিমুখ মানুষ, এবং খুব শান্ত স্বরে কথা বলা। এটা আজারদার একটা ব্যক্তিগত চরিত্রের বলবো সুললিত দিক। আমি মেদিনীপুর শহরে নজরুল নিয়ে আলোচনা করতেও গেছি, আজারদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং মেদিনীপুর ওই বিদ্যাসাগর স্মৃতি ভবনে সেখানেও দেখেছি আজারদা তার নিজের মতামতটাকে যে খুব জোর করে
চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমনটা না। সাহিত্য সংস্কৃতি নিয়ে আমাদের মধ্যে নানান তর্ক বিতর্ক আমাদের সংগঠনের ভেতরে অনেক সময় উঠত। আজাদদা সেগুলো শুনতেন এবং যথাসম্ভব তার থেকে তার নিজের মতামত তিনি আমাদের জানাতেন এবং নিজে তার থেকে কিছু যদি নেওয়ার থাকে সেটা নিতেন। আজাদদা চলে গেলেন 92 বছর বয়সে, যথেষ্ট বয়স হয়েছিল তার। এটা আমাদের সকলের কাছেই খুব দুঃখের বিষয়, কিন্তু আবার এটাও ঠিক যে আজাদদা তার যে এই সুদীর্ঘ জীবন, এটাকে তিনি লেখালেখির নানান বিষয় নিয়ে সবসময় কাজে লাগিয়েছেন। তিনি মহিতলাল মজুমদারের ওপর বই লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন। তিনি সোহাই এদিলের ওপর গ্রন্থ রচনা করেছেন। বাংলাদেশের বিখ্যাত ধ্বনিতত্ত্ব গবেষক ডক্টর আব্দুল হায়ের ওপর তিনি গ্রন্থ রচনা করেছেন। কাজী আব্দুল ওদুদকে নিয়ে তিনি লিখেছেন। এরকম বহু মানুষের ওপর প্রায় 12-14খানা মূল্যবান বই তিনি রচনা করেছেন, যেগুলো আজাদদা ছাড়া বোধ হয় আমি বলবো আমাদের এই বঙ্গে তাদের নিয়ে এই ধরনের লেখা অন্য কারোর পক্ষে সেভাবে সম্ভব হয়ে উঠত না। সেদিক থেকে আজাদদা আমাদের কাছে অনুপ্রেরণার উৎস, পরম শ্রদ্ধেয় গুরুজন। আমরা আমাদের সংগঠনে সবাই বয়সে তার চাইতে অনেকেই ছোট ছিলাম, অনেক বেশি ছোট ছিলাম অনেকে। ফলে তাকে আমরা অগ্রজের সম্মানে সবসময় সম্মানিত করার চেষ্টা করেছি এবং আমাদের কিছু জানার থাকলে তার কাছ থেকে জানতেও চেয়েছি আমরা। আজাদদার পরিবার পরিজনকে আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের শুভকামনা জ্ঞাপন করছি।